নমস্কার, বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও লাইভ অনুষ্ঠান, মানে অনেকের কাছে একটু মানে পাওয়া, এটা অতিরিক্ত পাওয়া আমি জানি, মানে ওভার এক্সপেকটেশন। যাও, কালকে রাত্রেবেলায় যেখানে আমরা শেষ করেছিলাম 9:25 অনুষ্ঠানে, লাইভই ছিল কালকে, সেখানে দশমী তিথি নিয়ে আলোচনা হচ্ছিল এবং খুব একটা সুন্দর জিনিস যেটা আমরা কালকে দেখলাম অনুষ্ঠানে, যে মাঙ্গলিক বা সাড়ে বা নানান যে দোষ বা যোগগুলোর কথা মূলত আলোচনা হয়, সেগুলোর ক্ষেত্রে অনেক কিছু বিচার না করে মূলত আপনার ছকে মাঙ্গলিক বা কালসর্প আছে বলেই আপনি যে মারাত্মক ক্ষতির সামনাসামনি হবেন, এরকমটা ভেবে যারা ঘরের মধ্যে বসে রয়েছেন তাদের সেই ভাবনার দিন শেষ। আপনারা বাইরে বেরিয়ে পড়ুন, বেরিয়ে আনন্দ করুন জীবনের প্রকৃত রস, জীবনের প্রকৃত আনন্দ, জীবনের প্রকৃত মোক্ষকে নিজেদের লক্ষ্যের সামনে রেখে কর্মে উদ্যমী হন। এটা হচ্ছে একমাত্র মেসেজ এবং বার্তা আমাদের এই বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ অনুষ্ঠানে। আজকেও এই টেলিভিশন ওয়ার্ল্ডের আমার মনে হয় যে অ্যাস্ট্রোলজি প্রোগ্রামগুলোর মধ্যে যে জিনিসগুলো প্রথম আলোচিত হয় অনুষ্ঠান থেকেই আলোচিত হয়। এর আগে আমরা অষ্টমী তিথি নিয়ে আলোচনা করেছিলাম, আমরা দশমী তিথি নিয়ে আলোচনা করছি। তার শেষ অংশটুকু এবং আরও যে সমস্ত ক্রিটিক্যাল কম্পালশনগুলো রয়েছে, যেগুলো মানুষের জীবনে আসে এবং আমরা আপাতভাবে সেটা শুনে ভয় পেয়ে মুষড়ে থাকি, হতোদ্যম হয়ে পড়ি জীবনের ক্ষেত্রে, সেখান থেকে কি করে বেরিয়ে আসা যায় আমরা আলোচনা করব। আমাদের অন্যতম মোটিভেটার, আমি অ্যাস্ট্রোলজার বলবো না, মোটিভেটার আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, যার মূল কাজ হচ্ছে অ্যাস্ট্রোলজির মাধ্যমে মানুষকে ইন্সপায়ার্ড করা, আপনাকে ডিমোরালাইজড করা নয়, আপনাকে ইন্সপায়ার্ড করা। বেদাচার্যদা রয়েছেন আমাদের সঙ্গে, আবারও একবার বলছি লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাই। লাইভ হচ্ছে আর কি। তোমাকে সকলকে গুড মর্নিং, সুপ্রভাত জানানো উচিত, কারণ আজকে এখন 12টা 5 বাজে, বেশি সকাল হয়নি, শীতের সকাল, যদিও শীত বেশি পড়েনি। তবে মোটিভেটার কতটা হতে পেরেছি জানি না, তবে সাধারণতভাবে আমি চেষ্টা করি, আমি যখন চেম্বার করি বা আপনারা যারা আমার কাছে এসেছেন তারা অনেকেই জানেন, তারা অনেকে হতাশ হয়ে আমার কাছ থেকে যান, কারণ অনেকে রেমেডির আশায় আমার কাছে আসে। আমি প্রত্যেককে রেমেডি করি না, আমি মনে করি যে রেমেডি করার দরকার নেই, তার কারণ দশা ভালো আসছে, ছকের কম্বিনেশন সত্যিকারের খুব সুন্দর ভালো রয়েছে, ভালো ভালো তিথি, ভালো ভালো চরণ, ভালো ভালো করণ আপনাকে জীবনের সেই অল্টিটিউডে পৌঁছে দেবে, যেখানে আপনি যদি নিজের ছকটাকে যদি সত্যি আপনি যত্ন করতে পারেন। আমরা যদি তিথিগুলো, আমরা যদি চরণ, আমরা করণ, আমরা পায়া, আমরা তারপরে নিশ্চয়ই আমরা যখন আমরা লগ্নস্ফুটে যাব, আমরা যখন চন্দ্রস্ফুটে যাব, আমরা যখন সেখান থেকে ভাবচক্রে যাব, আমরা আস্তে আস্তে সেখান থেকে নবাংশ দেখব, সবই দেখব, দশাগুলো যদি পারমিট করে, এগুলোকে যদি আমি যত্ন করতে পারি। এবং সবার আগের বিষয় হচ্ছে যে একটি বাচ্চা যখন জন্ম নেয়, তারপর থেকে বাবা মারা যেমন সেই বাচ্চাটাকে নিয়ে ভাবতে আরম্ভ করে, আমার ছেলেকে আমি ডাক্তারি পড়াবো, আমার ছেলেকে আমি মা বলছে ইঞ্জিনিয়ারিং পড়াবো, কিন্তু বাচ্চাটার হয়তো আলাদা চাহিদা, সে বড় হবে যখন আস্তে আস্তে। একটা বাচ্চার না ছোটোবেলা থেকেই তার একটা কম্বিনেশন বোঝা যায়, তার কোন দিকে তার একটা ন্যাক। দেখবে কোনো বাচ্চা হয়তো অঙ্ক ভালো পারছে না, কিন্তু সে ম্যাথস না করে সে হয়তো পিকচার খুব ভালো আঁকে, ছোটোবেলা থেকেই তার আঁকার প্রতি ন্যাক। আমি দেখেছি এটা অনেকের ক্ষেত্রে দেখেছি সাজুগুজুর প্রতি তারা অনেক ন্যাক, তার মানে তারা এবার ফ্যাশন ওয়ার্ল্ডে তারা তো কানেক্ট হতে পারে। তার মানে এগুলো কি লোকেশন, আমাকে সেই বাচ্চার তত্ত্বকে দেখতে হবে, বাচ্চার ভিতরের গুণটাকে দেখতে হবে সবার আগে। এই যে আমি তিথিগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করি, আমি যে পায়াগুলোকে নিয়ে আমি আলোচনা করি, প্রত্যেকটা নক্ষত্রের একটা ক্যারেক্টার রয়েছে, নাক্ষত্রিক ক্যারেক্টারগুলোকে নিয়ে আমাকে আলোচনা করতে হবে, রাশির ক্যারেক্টারগুলোকে নিয়ে আলোচনা করতে হবে। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে রাহু এবং কেতুর বা রাহুর যদি শুধু 3খানা অ্যাক্সিস আমাদের মধ্যে রয়েছে, এই অ্যাক্সিসটাকে ভালো করে আগে জানতে হবে। কোন অ্যাক্সিস আমাদের 3খানা অ্যাক্সিস, ফার্স্ট অ্যাক্সিস, সেকেন্ড অ্যাক্সিস, থার্ড অ্যাক্সিস। এই 3খানা অ্যাক্সিস হয়তো আমি এখানে বসে হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না পুরোটা, কোন কোন নক্ষত্র থেকে কোন 3টি নক্ষত্র অ্যাক্সিসের কারো কথাকে প্রাধান্য দেয়, কোন অ্যাক্সিস কোন নক্ষত্র থেকে রাহুর অ্যাক্সিস শুরু হয়, সেই অ্যাক্সিসের মধ্যে কোন কোন গ্রহগুলি পড়লে, বা আপনার লগ্ন সাপেক্ষে যদি আপনার নবমপতি, লগ্ন সাপেক্ষে আপনার পঞ্চমপতি, লগ্ন সাপেক্ষে আপনার লগ্নাধিপতি যদি সেই অ্যাক্সিসের মধ্যে থাকে 1 বা 2 বা 3 শুভগ্রহ যদি এই 3টি অ্যাক্সিসের মধ্যে থাকে, তাহলে কি হবে, একটা জাতকের যে সঠিক যে একটা পিকচার, একটা যে গ্রাফ যে তৈরি হবে, সেই গ্রাফটা অনেক সুন্দর। আমরা যদি দেখে থাকি, আমরা যদি জীবনের দৈনন্দিন জীবনে আমরা যদি কাউকে ফলো করে থাকি, দেখবে দেবাশিস যে অনেকেই দেখবে হাতে স্টোন পড়ে নেই, অনেকেই দেখবে কবচ পড়ে নেই, অনেকে রুদ্রাক্ষ পড়ে নেই, কিন্তু তারা জীবনে অনেক উঁচুতে রয়েছে, তারা 10টা BMW, তারা অনেক মান সম্মান, প্রভাব, প্রতিপত্তি, খ্যাতির শীর্ষে তারা রয়েছে। কি করে হলো? তাহলে তারা রেমেডি না পড়ে, অনেকেই প্রশ্ন করেন যে রেমেডি না পড়ে তাহলে কি করে হলো, আমার রেমেডি কেন দরকার? প্রত্যেকের যেমন প্রেশারের রোগ থাকে না, প্রত্যেকের যেমন বাতের ব্যথা থাকে না, প্রত্যেকের যেমন মাইগ্রেন থাকে না, প্রত্যেকের আর্থ্রাইটিস থাকে না,
তো এক একটা ছকের এক একটা গুণগত মান আছে। আপনার ছকের ডেফিনেশন যদি আপনার ছককে যদি আপনি ভালো করে দেখেন যে হয়তো সেই ছকের এত ভালো মানে প্ল্যানেটারি পজিশনগুলো কম্বিনেশনগুলো এত সুন্দর যে তাকে কোনো রেমেডি ছাড়াই সে জীবনের বড় জায়গায় পৌঁছে যেতে পারে। বুঝবে কে সেটা? আপনি হয়তো বুঝবেন না, আপনি হয়তো চাইবেন না আমার ছেলেটার কেন ইঞ্জিনিয়ারিং হচ্ছে না, কেন আমার ছেলেটার ডাক্তারি হচ্ছে না, কেন আমার ছেলেটি সরকারি চাকরি পাবে না। তো এই বিভিন্ন যে দিকগুলো থাকে সেই দিকগুলো আপনারা হয়তো বুঝবেন না, বুঝবে কি একজন ভালো অ্যাস্ট্রোলজার। এতগুলো কথা বলার পেছনে আমার অর্থ হলো যে দেবাশিস প্রথমে বলে যে মোটিভেটার, এখানে অ্যাস্ট্রোলজারকে মোটিভেটারের থেকেও বড় কথা হচ্ছে যে আপনাদেরকে সঠিক গাইডলাইনটা দিতে হবে যে আপনার দিশাটা এটা, এটা আপনার দিক। আমি কালকে দশমী তিথি নিয়ে যেমন আলোচনা করেছি যে ব্রহ্মা তার কান থেকে 10টি দিকের সৃষ্টি করেছিলেন, তার মধ্যে উদারভা অর্থাৎ আপার পোর্শনকে তিনি বিয়ে করেছিলেন, এবং বাকি যে 9টি তার মেয়ে অর্থাৎ কান থেকে তিনি যে আরও 9টি তার মেয়েকে আবির্ভাব করেছিলেন, সেই 9টি মেয়ের সাথে ইন্দ্রের বিয়ে দিয়েছেন, কখনো যমের বিয়ে দিয়েছেন, তো আরও 9 জনের সাথে বিয়ে। এরাও দিকপতি, দিক যারা দিকের পতি হচ্ছেন এরা। তো এরা কি করে? এরা গার্জিয়ান, এরা আমাদের প্রত্যেক কটা দিককে বেঁধে রেখেছে। আমরা বাস্তুশাস্ত্রের সাথে এটাকে কানেক্ট করতে পারি। যদি বাস্তুশাস্ত্রকে যদি ছেড়ে দিই, একটুখানি দূরে সরাই, আমরা আমাদের জীবনের সাথে তো একে কানেক্ট করতে পারি। তিথিগুলোকে যদি আমরা যত্ন করতে পারি, যদি পায়াগুলোকে চরণকরণগুলোকে যদি আমরা যত্ন করতে পারি, আমাদের দিশা কী হবে, আমরা জীবনে কোন দিকগুলিকে বেছে নেব, আমরা আস্তে আস্তে কোন ধাপে ধাপে উঠতে উঠতে আমরা জীবনের সেই সাফল্যের চূড়ায় পৌঁছে যাব, সেই জায়গাগুলোকে একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে সেই জায়গাগুলোকে ধরিয়ে দেওয়া, আগে রেমেডি দেওয়া না। মানে নিজেকে নিজে চেনানো, নিজেকে নিজে চেনা। তার কারণ 10 জন আসলেই 10 জনকে রেমেডি দিতে হবে, এটা তো রেমেডিয়াল ছক নয়। ব্যাপারটা রেমেডি বিক্রি করার নয়, রেমেডি নিশ্চয়ই লাগবে। ওষুধ ডাক্তার সবাইকে ওষুধ দেন না, যার প্রয়োজন তাকে ওষুধ দেয়, যার প্রয়োজন নেই সে তো নিজে নিজেই ঠিক হবেন, তাই তো ঘটনাটা তাই। এবার সেই জায়গাটা আমাদেরকে লোকেট করতে হবে, লোকেট করার পাশাপাশি যত্নশীল হতে হবে, শিক্ষিত হতে হবে, সৎ হতে হবে, তাই তো? কেউ আছেন যদি থাকে, অভাব আর কি। যাও, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, আমি আসানসোল থেকে বলছি, শিক্ষা মুখার্জি। হ্যাঁ, নমস্কার পৃথা দেবী, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? হ্যাঁ, খুব ভালো লাগে দেখতে, ভীষণ ভালো লাগে। আজকে কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের জন্ম তারিখ বলুন। 2/12/87। 2/12/1987, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইম? সকাল 6:55। সকাল 6:55। জন্মস্থান দিদি? জন্মস্থান বর্ধমান। ওকে। তার মানে আর 5 দিন আগেই তো চলে গেল ওর জন্মদিন। হ্যাঁ হ্যাঁ। তার মানে বিলেটেড হ্যাপি বার্থডে বলাই উচিত। দিদি কি বার জন্ম ওর? বুধবারে জন্ম। একদম ঠিক আছে। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, জানি, এটা জানি। অশ্বিনী নক্ষত্রে জন্ম, চরণ দ্বিতীয়, শুক্লপক্ষে জন্ম, দ্বাদশী তিথিতে জন্ম। শুক্লপক্ষে যদি জন্ম হয়, সাধারণভাবে আমি বলে থাকি যে রবি এবং চন্দ্রের দূরত্বটা অনেক বাড়ছে, চন্দ্র পূর্ণিমার দিকে এগোচ্ছে, তার মানে ন্যাচারালি চন্দ্রের পজিশন তার ডেফিনেটলি ভালো। তার কারণ অনেকে বলে চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে থাকে তাহলে নাকি খারাপ হয়ে যায়। এটা আমি জাস্ট একটু আপনাকে থামিয়ে বলছি। তা এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো কোথাও না কোথাও ভুল। চন্দ্র 3 ডিগ্রি পর্যন্ত নিচস্থ থাকে, বৃষ রাশিতে সে 3 ডিগ্রি উচ্চস্থ থাকে, আর বৃশ্চিক রাশিতে সে 3 ডিগ্রি নিচস্থ থাকে। কিন্তু 3 ডিগ্রি নিচস্থর পর থেকে কিন্তু চন্দ্র আর খারাপ থাকে না। তার মানে বৃশ্চিক রাশিতে যদি চন্দ্র থাকে তার মানেই আপনার জীবন খারাপ, আপনার চন্দ্র ভালো না, আপনার জীবনে কিছু হবে না, এটা ভাবনাটাই ভুল। তো এটা আমি একটা পারতপক্ষে বললাম। তো এই যে এখানে চন্দ্র, তার মানে আপনার শুক্লপক্ষে যদি জন্ম হয়ে থাকে আপনার ছেলে, তার মানে তার চন্দ্র বলবান, চন্দ্র আস্তে আস্তে বলিয়ান একটা জায়গায় সে পৌঁছে গেছে, রবির দ্বারা সে আলো পাচ্ছে। তার কারণ আমরা যখন ভূগোল পড়ি যে চন্দ্র সবসময় রবির আলোয় আলোকিত হয়, তা চন্দ্র যদি রবির কাছাকাছি থাকে সে আলো কম পায়, চন্দ্র যদি রবির থেকে দূরত্বে থাকে তাহলে সে আলো বেশি পায়। তার মানে মেন্টাল স্ট্যাচার, মেন্টাল স্টেজ তার আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। কিন্তু নক্ষত্রটা কি? নক্ষত্রটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র। এবার বুঝতে হবে, কারণ মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র 1 নম্বর নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের কারকতা কি? অশ্বিনী নক্ষত্রের কারকতা হচ্ছে কালো। সে অশ্বিনী নক্ষত্র মানে আমরা শাস্ত্রে বলছে রাহু যদি মাথা হয়ে থাকে, কেতু তার পরের পোর্শন, তো কেতুর পোর্শনে কোনোদিন চোখ থাকে না, আই নেই। তার মানে কেতু অন্ধকার, যে ব্লাইন্ড, তো ব্লাইন্ড মানেই তো অন্ধকারাচ্ছন্ন। তারা চন্দ্র রাত্রিকালীন গ্রহ, সে অশ্বিনী নক্ষত্রে বসে রয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, আমি আগেও বলেছি আপনাদেরকে সে প্যারামিটার, যদি চন্দ্র যদি প্রথম 3 ডিগ্রির মধ্যে থাকে তাহলে বিধ্বংসী ঘটায়, তার পরের 3 ডিগ্রি যদি থাকে তাহলে মোটামুটি ভালো, কিন্তু তার পরের থেকে যদি যায় তাহলে দুর্ধর্ষ ফল দিতে আরম্ভ করে। কি বললাম দিদি, বুঝতে পারছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বরিয়ান যোগ বালবকরণ, মাথায় রাখতে হবে বরিয়ান যোগে যারা জন্মগ্রহণ করে তারা সুন্দর কর্মের মধ্যে তারা আস্তে আস্তে লিপ্ত হতে থাকে। এবং বালবকরণটা দেখুন, বালব মানে আবারও সেই চন্দ্র কানেক্টেড, চন্দ্রের করণে জন্ম হয়েছে, বালবকরণকে দেখেন চন্দ্র, তা চন্দ্র তার মানে আপনার ছেলের মধ্যে চন্দ্রের জায়গাটা অত্যন্ত সুন্দর। আপনার ছেলে ভালো খেতে ভালোবাসবে, আপনার ছেলে ভালো পড়তে ভালোবাসবে, আপনার ছেলে ভালো প্রত্যেক দিন বিছানার বেড কভারটা যদি চেঞ্জ হয় ভালো হবে, সে ঘুরতে ভালোবাসবে, সে ভালো মোটর বাইক, ভালো যানবাহন ইত্যাদি নানা ক্ষেত্র, অর্থাৎ তার জায়গাটা অত্যন্ত সুন্দর, তাকে দেখতে সুন্দর হবে, তার কথা বলার মধ্যে মিষ্টত্বটা থাকবে। কি বললাম বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, আছে না এগুলো? হ্যাঁ ঠিকই বলেছেন, একদম ঠিকই বলেছেন। এগুলো হবেই, মানে তো এগুলো মানে হওয়াটা উচিত, মানে ঠিক বলার হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। উচিত আর কি। হ্যাঁ। উচিত। আচ্ছা, অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাহলে বালবকরণ বরিয়ান যোগ, ও চাকরিটা কি করে? ও ব্যাংকে চাকরি করে। বাহ, এই জন্য একটাই প্রশ্ন বললাম, তার কারণ ব্যাংক মানে কোন ব্যাংক? ওই ইউবিআই। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, তার মানে সরকারি চাকরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিটিভেনের পর্দায় অনেক কিছু বারণ, তাই আমি প্রথমে বললাম না, তাই আপনার থেকে শুনতে চাইলাম, এই জন্য আমি বরিয়ান যোগটা দেখে নিয়েছি, সেকেন্ড পাতায় সবে ঢুকেছি, এখনো যাইনি। প্রথম পাতা থেকে বলা যায় বরিয়ান যোগে যদি কারোর জন্ম হয়ে থাকে, বলা বাহুল্য তারা সরকারি সেক্টরের বিভিন্ন জায়গায় উচ্চ পদস্থ কর্মচারী হয়ে তারা দিনাতিপাত করতে পারে। হ্যাঁ, অফিসারই চাকরি করে, অফিসার পোস্টে চাকরি করে। হ্যাঁ, সেটাই আমি বললাম, উচ্চ পদে আর কি। আমি ওইটাই বললাম উচ্চ পদ, আমার কথাটাই থাকবে। তার মানে কালকেও আমি বৃষ্টিকরণ নিয়ে বলেছি, আজকে আমি শুধু যোগ নিয়ে একটু আসলাম। আমি এখনো বালবকরণ, আমি কি বললাম? বালবকরণ চন্দ্র, তার মানে চন্দ্র তার ভালো, চন্দ্র ভালো মানে আমি কি বোঝালাম? যে ল্যাভিশ লাইফ, চন্দ্র যদি ভালো থাকে ল্যাভিশ লাইফ হয়। অনেকে বলেন শুক্র নাকি ভোগকারক, শুক্র ভোগ পরে দেবে, আগে চন্দ্রকে ভালো হতে হবে, তারপর শুক্র ভোগ দেবে। চন্দ্র যদি ভালো না হয় শুক্র কখনো ভোগ দেবে না। কি বললাম বুঝেছো? কারণ আত্মার আত্মীয় হতে হবে, তো আত্মা যদি জাগ্রত না হয় তাহলে ভোগের প্রতি লিপ্সা আসবে না। তো একদমই। ব্যাপারটা বুঝেছেন আমি কি বললাম? মনের জায়গাটাকে ঠিক রাখতে হবে। আপনার ছেলের এবার জন্ম ছকে চলে আসি, লগ্নে রবি, বুধ, শনি বসে রয়েছে, দ্বিতীয় শুক্র, বৃহস্পতি পঞ্চমে বসে রয়েছে রাহু দ্বারা যুক্ত হয়ে। এবং ওর হায়ার স্টাডি করেনি? ও বিটেক করে এমবিএ করেছে, তারপর ব্যাংকের চাকরি পেয়ে গেছে। বাহ, তা ঠিক আছে, মোটামুটি হায়ার স্টাডি হয়েছে। লগ্নের দ্বাদশে মঙ্গল, চন্দ্র তো ষষ্ঠে, বাবা দ্বাদশ একাদশে কেতু বসে রয়েছে, খুব ভালো একাদশে কেতু খুব ভালো সেক্টরে বসে রয়েছে। তো আপনার ছেলেকে কেউ বলেনি আপনার ছেলে মাঙ্গলিক? হ্যাঁ, ওইটাই তো বিয়ে দেবো এবারে, সেই জন্যই জানতে চাইছি কিরকম কি হবে না হবে, কেন ওইটাই ভয় দেখানো চিন্তা হয়ে আছে। গেছে? ভয় দেখানো হয়ে গেছে তো অলরেডি, হ্যাঁ, ভয় ওইটাই পেয়ে গেছেন তো? না আপনাকে আমি ওই চিঠিতে দেখি তো মাঙ্গলিক মাঙ্গলিক, তাই জন্যই ইয়ে লাগছে। না দিদি, লগ্নের দ্বাদশে বসে রয়েছে মঙ্গল, এখানে আপনি জল জল করে জ্বলছে, 11 ডিগ্রি 29 মিনিট 40 সেকেন্ড, সাতী নক্ষত্রের 2 চরণে বসে রয়েছে। অর্থাৎ এখনো মঙ্গলের যতটা মাঙ্গলিক, মানে এই যে আপনারা যে মাঙ্গলিক টার্মটা নেন, অ্যাকচুয়ালি ভৌম দোষ বলা হয়। এখানে মঙ্গলের মাঙ্গলিক দোষ তখনই হবে একটা সার্টেন ডিগ্রির মধ্যে মঙ্গলকে পৌঁছতে হবে। আপনার বাড়ি কোথায়? আসানসোলে। আপনি যদি বর্ধমানে থাকেন তাহলে আপনি কি বলবেন আপনি আবার আপনার বাড়ি পৌঁছে গেছেন? না না, কখনো বলবেন না। তার মানে মঙ্গল কোথায় বসে রয়েছে? 11 ডিগ্রিতে বসে রয়েছে। মঙ্গলকে একটা সার্টেন ডিগ্রিতে পৌঁছতে হবে, সেই ডিগ্রিটা আমি এখন আর উচ্চারণ করলাম না, অনেকেই জানেন, যারা আমার কাছে আসেন তারা জানেন, কিন্তু আমি এইখানে বসে পর্দায় আর বললাম না। তার মানে মঙ্গল এখনো সেই ডিগ্রি অবধি পৌঁছয়নি, তাহলে আপনার ছেলেকে মাঙ্গলিক দোষ বলা যায় না। হ্যাঁ, যারা হাতুড়ে ডাক্তার, টিয়া পাখি জ্যোতিষ, তারা হয়তো বলতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, তাদের বক্তব্যের সাথে শাস্ত্রের কোনো ভাষা নেই, তাদের সাথে শাস্ত্রের কোনো যোগাযোগ নেই। কিন্তু এখানে আপনার ছেলে মাঙ্গলিক নয়, আপনি নিশ্চিন্তে বিবাহ দিতে পারেন। আমি কালকেও বলেছি, এখনও বলছি, আবারও দেখে নিতে হবে, যদি তার দ্বিতীয়পতি বা সপ্তমপতি বা তার একাদশপতি দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশায় যদি সাপোর্ট করে থাকে, নিশ্চয়ই এক্ষুনি বিয়ে দেওয়া যেতে পারে। এবং সেটা আমি সিটিভেনের পর্দায় বলবো না, তবে আপনার ছেলে নির্ঝঞ্ঝাট বিয়ে হবে এইটুকু আমি আপনাকে বলতে পারি। তার কারণ লগ্নের সপ্তমপতি যে শুক্র, সে দ্বিতীয় বসে রয়েছে, অর্থাৎ অষ্টমে বসে রয়েছে। অষ্টমে যদি সপ্তমপতি যদি তার অষ্টমে থাকে, অর্থাৎ লগ্নের দ্বিতীয় থাকে, তাহলে কি হতে পারে? ভালো ধনী পরিবারে বিবাহ হতে পারে, বিয়ের পর সেই পরিবার থেকে অর্থ পেতে পারে, সেই পরিবারের অনেক সম্পত্তি সে প্রাপ্তি করতে পারে। কি বললাম, বুঝতে পারলাম? বুঝতে পেরেছেন আপনি কি বলছেন উনি? এবং যে জাতিকার সাথে বিয়ে হবে, লগ্নে যেহেতু রবি এবং বুধ এবং শনি বসে রয়েছে, অর্থাৎ শনি তৃতীয়পতি, সেই তৃতীয়পতি শনি সপ্তমে দৃষ্টি দিয়ে রেখেছে, আপনার ছেলের বিবাহ হবে একটু লেটে। কিন্তু যে পাত্রীটির সাথে বিবাহ হবে, সেই পাত্রীটি কর্মরতা হতে পারে, সে একটি কর্মরতা মেয়ের সাথে বিবাহ করতে পারে। এই জায়গাগুলো অ্যাসপেক্ট। এবার আপনি যদি বলেন দাদা কবে বিয়ে হবে, সেটা আমি এখানে বলতে পারবো না। না, বলছি যে বিয়ে ভালো হবে তো, ওইটা ডেফিনেটলি ভালো হবে, কেন খারাপ হবেটা কেন? একটা জিনিস দেখুন তো, যার লগ্নের পঞ্চমে বৃহস্পতি বসে রয়েছে রাহু দ্বারা পীড়িত, সবাই বলবে না,
সবাই বলবে রাহু এবং বৃহস্পতি এখানে গুরুচণ্ডাল দোষ করে। একটা জিনিস আমি শেখাই আপনাদেরকে, রাহু বসে রয়েছে 6 ডিগ্রি 19 মিনিট, আর এখানে বৃহস্পতি বসে রয়েছে 26 ডিগ্রি 23 মিনিট। তাহলে গুরু এবং চণ্ডাল হলো কি করে? রাহু তো চণ্ডাল নয়। প্রথম কথা, গুরুচণ্ডাল, গ্রহণ দোষ, বিষযোগ ইত্যাদি ইত্যাদি যদি হতে হয় সম ডিগ্রিতে বা ম্যাক্সিমাম 3 ডিগ্রির ফারাক হতে হবে। তো এখানে তো অনেক ডিগ্রি ফারাক, মানে অনেক ডিগ্রি ফারাক। 26 বললেন আর কোথায় ওখানে 26, আর রাহু কোথায় বসে রয়েছে 6 ডিগ্রি 19 মিনিট, মানে বৃহস্পতি 20 ডিগ্রির ফারাক। 20 ডিগ্রির ফারাক। আবার বৃহস্পতি শুধু তাই না, বৃহস্পতি সবচেয়ে তার যেটা মধুরতম প্লেস, মেষ রাশির দিকে তিনি ধাবমান, অর্থাৎ মেষ রাশির দিকে সে মেষ রাশি অভিলাষী সে। তার মানে বৃহস্পতি এখানে অনেক ভালো। এখানে রাহু বৃহস্পতির কোনো কম্বিনেশনই। এবং বৃহস্পতি দেখো পঞ্চমে বসে রয়েছে, লগ্নে দৃষ্টি দিচ্ছে। কোথায় বসে? পঞ্চমে বসে লগ্নে দৃষ্টি দিচ্ছে, একাদশে দৃষ্টি দিচ্ছে, তার মানে জায়গাটা ভালো। তবে একাদশে বৃহস্পতির দৃষ্টি আমি অনেক সময় বলে থাকি খারাপ, কিন্তু দেখুন ওখানে কেতু বসে রয়েছে। কেতু ওই জায়গাটা, রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে কেতু যদি মিথুন কন্যা রাশিতে থাকে তাহলে ভালো ফল দিতে আরম্ভ করে, এবং বৃহস্পতি দ্বারা সে কন্ট্রোলড, রাহু ও বৃহস্পতি দ্বারা কন্ট্রোলড। তার কারণ শাস্ত্রে একটা জায়গাটা গল্প রয়েছে, রাহুকে ব্রাহ্মণত্ব দিয়েছিল এই বৃহস্পতি। আচ্ছা, রাহু যখন তার নারায়ণ যখন তার চক্র দিয়ে, হ্যাঁ সুদর্শন চক্র দিয়ে গলাটা কেটে দেয়, তখন অলরেডি তারা অমৃত পান করে ফেলেছে। এবং বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতিকে আমরা ব্রহ্মার স্বরূপ ধরি, প্রজাপতি তাকে ধরা হয়। এই বৃহস্পতি তখন নারায়ণকে বলেন যে এদেরকে ব্রাহ্মণত্ব দিতে হবে, এরা আর অসুর থাকবে না, এরা আস্তে আস্তে দেবতা হবে। এই জন্য রাহুকে দেবতার সাথে বলা হয়, কেতুকে দেবতার সাথে বলা হয়। পুরাণ যদি আপনারা ঘাটেন, কর্ম পুরাণ ঘাটেন, আপনি পুরো ডিটেলসটা আপনি পুরোটা পেয়ে যাবেন। এগুলো পড়তে হয়, একটু পড়লে হয়তো জানা যাবে। তো এখানে রাহু বৃহস্পতি কোনোদিনই গুরুচণ্ডাল দোষ করে না। তো আপনার ছেলের ছকটি ভালো, যথেষ্ট ভালো জায়গায় সে যেতে পারে। আর এখানে এর থেকে বেশি কিছু বলার মনে হয় আর সিটি ইভেন্টের পর্যায়ে আচ্ছা, যায় না। একটা কথা জিজ্ঞেস করছি, আমি কি আপনার কাছে যেতে হবে দাদা? কিছু টেমিডির দরকার আছে? না, আমি তো রেমিডি ওরিয়েন্টেড জ্যোতিষ নই দিদি। আমি জ্যোতিষ, আমি মানুষটা হচ্ছি মানে আমার বাবা মার আশীর্বাদ বা আপনাদের 5 জনের আশীর্বাদে আমি চেষ্টা করি যতটা রেমেডি না দেওয়া যায়, যতটা ভালো গাইডলাইন দেওয়া যায়। এবার যদি প্রয়োজন হয়, এবার যদি আপনার রবি শুক্র দারিদ্র্য যোগ থাকে, নবমে মঙ্গল থাকে, দ্বিতীয় মঙ্গল থাকে, আপনার যদি ওই 5টা করণের মধ্যে যদি কারো যদি জন্ম হয়ে থাকে, তাহলে আমি কি তাকে সেই জায়গায় সাবধানতা দেবো না? তাকে একটা গার্ড করবো না? নিশ্চয়ই সেটা তো আমার কর্তব্য, তাই তো? ওই যে উনি বললেন না যে ওর যে সূক্ষ্ম দশা প্রাণদশা এই সমস্ত ব্যাপারগুলোকে আরও বেশি অ্যানালাইসিস করা দরকার, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সূক্ষ্ম দশা প্রাণদশা এগুলোকে দেখা দরকার। এই জায়গাগুলো যদি আরও আপনি ক্ল্যারিফিকেশন চান, বিশেষত ম্যারেজ লাইফ সম্পর্কে, কারণ ও প্রফেশনালি যথেষ্ট স্টেবল। এখন দুটো সমস্যা হতে পারে, যে মনে হয় দারিদ্র দোষ আছে বললেন। না না, কোনো দোষই নেই কোনো দোষই নেই। তবে এখানে একটা জায়গা আমি বলতে পারি, দেখো আরও অনেক কথা আছে, সেগুলো তো আমি এখানে বলতে পারবো। আমি অনেক আগেই বলে রেখেছি যে শনি যদি বুধের সাথে যুক্ত হয়ে কোনো একটি ঘরে বসে থাকে তাহলে সেখানে ক্লিপ যোগ তৈরি হয়। তাহলে ক্লিপ যোগ আমাদের জীবনে কি কি কারকতা আনতে পারে? তাহলে সেই ক্লিপ যোগের প্রতিকার কি হতে পারে, বা সেই ক্লিপ যোগের ফরমেশন কি হতে পারে, আমি কিভাবে চলবো দাদা সেটা আমাকে একটু বলুন। বুঝতে পেরেছেন? এই কারণের জন্য আপনি চেম্বারে আসলে আমার মনে হয় আরো বেশি সুবিধা হয়, কেন আরো বেশি কথাগুলো বলা যাবে। একদম ঠিক। বুকিং নাম্বারটা দেখুন, টেলিভিশন স্ক্রিনে রয়েছে 9830771807 একটা নাম্বার, দ্বিতীয় নাম্বার হচ্ছে 9830772058 আরেকটা নাম্বার। এই দুটো বুকিং নাম্বার। দাক্ষী ইনস্টিটিউট, যেখানে আপনি অ্যাস্ট্রোলজি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন, সম্যক জ্ঞান লাভ করতে পারেন। শ্যামবাজার, দক্ষিণেশ্বর এবং নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে 3 জায়গায় 3টে ব্রাঞ্চেস রয়েছে। যোগাযোগের নাম্বার 9051451482, এটা হচ্ছে একটা নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে 9830771807, আরেকটা নাম্বার হচ্ছে 9830772058 এই নাম্বারে। চেম্বারগুলো একটু বলে দিই, গড়িয়াহাট হচ্ছে প্রত্যেক ফ্রাইডেতে মাসে 2 দিন করে, মানে 2টো ফ্রাইডে, অল্টারনেটিভ ফ্রাইডে গড়িয়াহাটে চেম্বার থাকে। হাতিবাগানও 4 তারিখে চেম্বার আছে, মানে দ্যাট উইল বি টুমরো, আগামীকাল। দক্ষিণেশ্বরে প্রত্যেক রবিবার বসেন বেদাচার্যদা। তবে দেবাশিস, একটা কথা আমি বলি, তুমি তো আমার সঙ্গে কালকেও ছিলে আজকেও ছিলে, তাহলে প্রথম পাতার গুরুত্বটা কতটা? আমি একদমই, মানে জন্ম ছক না দেখে প্রথম পাতা দেখে অনেক কিছু বলা যায়। আমি সেটাই মেন পার্ট। আমি কি বললাম, বরিয়ান যোগ দেখে আমি একটাই কথা বলেছিলাম, চাকরিটা কোথায় করে। তার মানে বোঝাই যাচ্ছে যে শাস্ত্র বলেই রেখেছে, দেখো সব সাজানো রয়েছে। কালকেও যে ওই বাইরে লন্ডনে থাকে বৃষ্টিকরণের মেয়েটা, যে মহিলা, ভদ্র মহিলা ফোন করেছে, তাকে দেখে বলেন যে তার বিয়ে হয়েছে কিনা, ওর বিয়ে নিয়ে সমস্যা, মানে সবকিছু পাবে কিন্তু বিবাহিত যে চাকরি দেওয়াল ঠিক নেই। আপনি কালকে এটা কি বললাম, সবটা সাজানো রয়েছে, তোমাকে শুধু নিতে জানতে হবে। এবার নেওয়ার জন্য তো তোমাকে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে। তাই আজকে দশমী তিথি নিয়ে আমি কালকে অনেকটা আলোচনা করেছি। আমাদের হাতে প্রায় সময় মনে হয় শেষের পথে। যেতে যেতে বলি যে দশমী তিথিতে যাদের জন্ম তাদেরকে একটু টেকনিক্যালি মানুষ করুন, তাদেরকে একটু যত্ন করুন। আমার মনে হয় যদি যত্ন করতে জানেন তাহলে হয়তো ছকের যে বেস্ট পোর্শন, এই বেস্ট পোর্শনটা ভালো জায়গায় উঠে আসবে। আজকে দেখো, এই যে বলছে ব্রহ্মার এখানে দশমী মানে 10টা দিক, তার মানে এদের 10টা দিকই ভালো।
কিন্তু এবারে এই 10 দিকের মধ্যে যদি আমি ন্যাটাল চার্টে চলে আসি, দশমী তিথির সাথে যদি ন্যাটাল চার্টের যদি আমি কানেকশন করি, তার মানে এই যে আমাদের চার্টেও তো 12টা ঘর রয়েছে, এই 12টা ঘর থেকে 2টো ঘর বাদ দিয়ে যদি আমি 10টা ঘরকে নিয়ে আলোচনা করি, তাহলে সেই 10টা দিকের মধ্যে পড়ে। আমি বললাম না, যদি বাস্তুটাকে একটু সরিয়ে দিই, তাহলে দশমী তিথিতে একটি ছেলে বা একটি মেয়ের জন্ম, এই ছেলেটি কোন কোন পার্টে যেতে পারে, তার মানে তার পূর্ব ভালো না তার চার্টের পশ্চিম দিক ভালো, তার চার্টের পূর্ব পশ্চিম ভালো, উত্তর পূর্ব ভালো না দক্ষিণ পূর্ব ভালো, কোন দিকটা ভালো, সেই দিকটাকে আগে ধারণ করুন। সেই দিকটাকে ধারণ করে যদি তাকে সেই জায়গায় যত্নশীল হয়ে সেই জায়গায় যদি পরিচালনা করা যায়, আমার মনে হয় সেই ছেলেটি বা সেই মেয়েটি, আপনার সন্তানটি একটি ভালো জায়গায় পৌঁছবে। আপনারা যারা চাকরি করছেন, আপনারা যারা ব্যবসা করছেন, আপনি কোন দিকে ব্যবসা করবেন, আপনার দশমী তিথিতে জন্ম, আপনার বিজনেসটা কোন দিকে হওয়া উচিত, কী ধরনের বিজনেস হওয়া উচিত, এগুলোকে জানতে হবে না? তার মানে সবার আগে যেটা পরিহার্য বিষয়, সেটা হচ্ছে যে আমাকে সবার আগে কাউন্সিলিংটা খুব ভালো করে নিতে হবে। কাউন্সিলিং যদি না থাকে, তাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্রের বদনাম ছাড়া সুনাম তো হবে না। কারণ আজকে জ্যোতিষশাস্ত্র সবসময়ের জন্য বদনামের ভাগী। দূর, সবকটা জ্যোতিষী ব্যবসা করতে বসেছে, গেলেই দাদা রেমেডি দিয়ে দেয়। আপনারা যারা আসেন, আপনারাও আমাকে বলেন গেলেই তো রেমেডি দিয়ে দেয়। তার মানে কি, আপনারা কিছু করতে এসছেন, আপনারা কিছু জানতে এসছেন, আপনারা কিছু ভালো পেতে এসছেন। তাহলে ভালো পেতে গেলে ছকটাকে নিয়ে বসতে হবে। আরও একটা বিষয়, আপনাদেরও কিছু দোষ রয়েছে। সেই দোষটা কোথায়? সেই দোষটা হলো আপনারা একদিনে সব জানতে চান। একটা অ্যাস্ট্রোলজারের কাছে এসে একদিনে সব জানবেন না, দরকার পড়লে 10টা সিটিং দিন। 10টা সিটিং দেওয়ার পরে, কারণ আজকে আপনার ছক আমার যেরকম লাগলো, আগামীকাল আমি আপনার ছক থেকে আরেকটা নতুন কিছু উঠে আনবো, তারপরের দিন আরও একটা কিছু উঠিয়ে আনবো। তার মানে জিনিসটা যখন 10টা দিনের যখন আমার একটা কর্মপ্রয়াস থাকবে, সেই 10 দিনের কর্মপ্রয়াসের যে মিষ্টি ফল, সেটা একদিনের কর্মপ্রয়াসের থেকে অনেক বেশি মিষ্টি। একদম, মানে একদম হোল কাউন্সিলিং হবে, হোল কাউন্সিলিং। তার মানে অনেকে যেমন আসেন, রেমেডি দিন, রেমেডি নিয়েও চলে গেল, আর কোনো দেখা নেই। আবার অনেকে আসেন, আমি রেমেডি দিলাম না, কিন্তু তারপরেও ভুলে গেল। রেমেডি দেওয়াটা বা রেমেডি না নেওয়াটা ব্যাপার না, আসাটা ব্যাপার। যে আমার কাছে আসতে হবে, আমি দাদাকে দেখিয়েছি, আমার আজকে একটা প্রশ্ন, 6 মাস অন্তর, 1 বছর অন্তর অন্তর তো আমার দশা চেঞ্জ হচ্ছে, আমার চেহারার দশাও তো চেঞ্জ হচ্ছে, প্রয়োজনটাও বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। এই জন্যই সবসময় কাউন্সিলিংয়ের মধ্যে থাকুন। কারণ আমরা যদি যত্নশীল না হই আমাদের নিজেদের প্রতি, তাহলে কোথাও না কোথাও আমাদের যে জন্ম ছকের যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটি নষ্ট হলো। আমি কালকে অনেক হয়তো কঠিন কথা বলেছি, অনেক হয়তো কড়া কথা বলেছি, কিন্তু আজকে যে কথাগুলো আমি বলছি, সেটা হচ্ছে আপনাদের ডেকোরেশন। দেখুন, দিনের শেষে আপনি ভালো থাকবেন, এর থেকে আনন্দ আমার আর কিছু নেই। কারণ আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। আমার কাউন্সিলিংয়ের দ্বারা আপনারা যদি ভালো থাকেন, তাহলে আপনি আরও 5 জনকে বলবেন যে আমি দাদার কাছে গিয়ে ভালো ছিলাম। বিষয়টা এইখানে, সবটাই একটা ওই চেইন সিস্টেম, খাদ্যের সম্পর্কের মতো আর কি। তো মা দুর্গার ছবি দেখি, তো যাই হোক, তো এখন দশমী তিথিতে যাদের জন্ম, আজকে ঊর্ধ্বর্ভার সাথে ব্রহ্মা বিয়ে করেছিলেন, অন্ধর্ভার সাথে অনন্তনাগকে বিয়ে দেওয়া হয়েছিল, আজকে পূর্বার সাথে ইন্দ্রির বিয়ে দেওয়া হয়েছিল, শ্রদ্ধার সাথে অগ্নির বিয়ে দেওয়া হয়েছিল। এবার শ্রদ্ধা মানে দক্ষিণ পূর্ব, এই জন্য আমরা বলি সাউথ ইস্ট কর্নার খুব ভাইটাল। এই সাউথ ইস্ট কর্নারে যদি জাতক জাতিকাকে রাখা হয়, যারা নবদম্পতি, তাদেরকে যদি রাখা হয়, তাদের মধ্যে রোম্যান্স থাকে, তার কারণে ডিভোশন। একদম। যাই হোক, সময় শেষ। আমি কি বললাম, আরও অনেক কিছু বলার আছে, সেগুলো হয়তো আমার 25 মিনিটের এপিসোডে বলা হয় না। একদম। নেক্সট আপনারা খেয়াল রাখতে থাকুন, এবং 11:35 প্রত্যেক দিন সোম থেকে শনি যে নতুন এপিসোডটা চলছে, সেটা দেখতে থাকুন, আরও অনেক কিছু জানাবো। একদম। আজকের মতো শেষ করছি, হাতে একদম সময় নেই। অবশ্যই পরবর্তী অনুষ্ঠান আপনাদের জন্য অপেক্ষা করে আছে নতুন কিছু। নমস্কার আপনাকে, নমস্কার আপনাদের সবাইকে। দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দক্ষা। বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে যোগাযোগ করুন 9051451482 9830281718, শাখা দক্ষিণেশ্বর, শ্যামবাজার, শিলিগুড়ি। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 8585003800 এই নম্বরে।